আপনারা শুনছেন ভৌতিক আসর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সব অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের প্রিয় একটি জিনের গল্প। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর একটু অসুস্থতার কারণে আমার কণ্ঠ হয়তো একটু অন্যরকম লাগতে পারে, প্লিজ কিছু মনে করবেন না। শুরু করছি আজকের গল্পটি। সম্পাদনার দায়িত্বে আছেন জয়নাল আবেদিন সোহান, আর কণ্ঠে আছে আমি ইফতি। চলো না দেরি না করে গল্পে যাওয়া যাক। কি রে ঈশা, তুই যে মন খারাপ করে বসে আছিস, অফিসের বস কিছু বলছে? ধুর, বস আর কি বলবে, বস কিছুই বলেনি, এমনিতেই মনটা অনেক খারাপ। বাবার অকাল মৃত্যু হয়ে গেল, এখন পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। তুই তো জানিস আমার ছোট দুটো ভাই আর আমার মাকে এখন আমাকেই দেখতে হয়। এখন যে বাসায় আছি সেই বাসার ভাড়া আর অফিসের বেতন সব কিছু মিলিয়ে আমি আর অ্যাফোর্ড করতে পারছি না রে। আমার কথা শুনে আমার বান্ধবী আরবি বলে, আমাদের এলাকায় একটা বাড়ি আছে, আসলাম সাহেবের বাড়ি। বাড়িটা 3 তলা, সে বাড়ির দোতলাটা ভাড়া হবে। কিন্তু সেই দোতলা অনেকগুলো পরিবার এসেছিল এর আগেও, কেউ আর থাকতে পারেনি। কিছুদিন থেকেই সবাই চলে যায়। কেন তারা চলে যায় এটার বিষয়ে আমি জানি না, আশেপাশের কেউ জানে না। তুই চাইলে সেই বাসাটা দেখতে পারিস, ভাড়া অনেক কম। তুই সবকিছু মিলিয়ে ঠিকঠাক গুছিয়ে নিতে পারবি। কথাটা শুনে আমি অনেক খুশি হই আর বলি, তুই আমার অনেক বড় উপকার করলি বন্ধু। চল না আজকে যাই অফিস শেষে সেই বাসাটা দেখতে। তুই যেহেতু ওই এলাকায় অনেকদিন যাবৎ আছিস, তাহলে তুই সাথে থাকলে অনেক উপকার হবে। আমার বান্ধবী আরবি বলে, ঠিক আছে চল। সেদিন 5টা বাজে আমাদের অফিস ছুটি হওয়ার পর আমি আমার বান্ধবীকে নিয়ে চলে যাই সেই নতুন বাড়িটা দেখার জন্য। বাড়ির মালিক আসলাম সাহেব, সে ওই বাড়ির 3 তলায় নিজের পরিবার নিয়ে থাকে। দোতলাটা ভাড়া হবে আর নিচতলায় আরও 2টি পরিবার থাকে। বাড়িওয়ালা চাচা আমাকে তার ঘরে নিয়ে বসায়, তার ওয়াইফ আমাদের জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা খেতে খেতে চাচা আমাকে বলে, আসলাম সাহেব দেখো মা, দোতলা তো আমি ভাড়া দিতে চাই, কিন্তু গত 6 মাসে 3টি পরিবার হঠাৎ করেই চলে গেছে। তার অ্যাডভান্সের টাকাটাও নিতে চায় না, শুধু বলে আমরা এখান থেকে চলে যেতে চাই। এমন যে কেন হচ্ছে আমি জানি না। আমি অনেকবার সেই বাড়িতে মিলাদ পড়িয়েছি, আমি তো কোনো সমস্যা পাইনি। তারপরেও যদি তুমি এখানে থাকতে চাও, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি বলি, চাচা আমি এসবে বিশ্বাস করি না, আপনি চিন্তা করবেন না, আমি এখানে থাকতে চাই। এই ধরুন অ্যাডভান্সের টাকাটা রাখুন। তোমাকে অ্যাডভান্স দিতে হবে না মা, তুমি আমার মেয়ের মতো। তুমি তোমার পরিবার নিয়ে আগে বাড়িতে ওঠো, দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকতে পারো তবেই ভালো। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে বান্ধবী আরভিকে নিয়ে বাড়ির বাইরে চলে আসি। বাড়িওয়ালা চাচা অনেক ভালো, অ্যাডভান্সের টাকাটাও নিল না। আমার বান্ধবী বলে, হ্যাঁ আসলাম সাহেব অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার সাথে এমন কেন হয় আমি জানি না। গত 6 মাসে শুনলি না 3টি পরিবার সেই দোতলা ছেড়ে চলে গেছে। আমি বলি, আরে তারা বোধহয় অন্য কোনো কারণে চলে গেছে, তেমন কিছুই না, দেখিস আমি বাড়িতে থেকেই দেখাবো। 2 দিন পর আমি, আমার মা আর আমার ছোট 2 ভাই সব মালামাল নিয়ে চলে আসি নতুন বাড়িতে। নতুন বাড়িতে ওঠার 1 সপ্তাহ পর একদিন রাতে আমি ঘরে বসেছিলাম একা। হঠাৎ করেই আমার মনে হলো আমার ঘরের আলমারির পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে আমার ঘরের বাতি জ্বালিয়ে দিই, কিন্তু দেখি সেখানে কেউ নেই। তবে সে আলমারির নিচে মেঝেতে একটা আংটি পড়ে আছে। আংটিটার উপরে যে পাথর ছিল সে পাথরের রং ছিল সবুজ, কিন্তু সেটা থেকে ছোট্ট একটা সাদা রঙের আলো বের হচ্ছিল। আমি উঠে গিয়ে সে আংটিটা হাতে নিই। আংটিটা দেখতে অনেক সুন্দর ছিল। আংটিটা হাতে পরার সাথে সাথে আমি দেখতে পারি আমার ঘরের বিছানার পাশে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা ছেলে। এটা দেখে আমি ভয়ে সেই আংটিটা হাত থেকে খুলে ফেলি। আংটি খোলার সাথে সাথেই সে ছেলেটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। সে আংটিটা আমি আর হাতে পরার সাহস পাই না। কিন্তু ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ আমার কানে এসে বলে, আপনি আংটিটা পরে নিন, আংটিটা পরলে আপনি আমাকে দেখতে পারবেন, ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু আপনার সাথে কথা বলতে চাই। এর আগেও যতগুলো পরিবারই ফ্ল্যাটে এসেছিল আমি প্রত্যেককে একই কথা বলেছি, আমি এখানে বন্দি অবস্থায় পড়ে আছি। আমি শুধু চাই তাদের সাথে কথা বলতে।
কিন্তু তারা সবাই ভয় পেয়ে এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক সাহসী, দয়া করে আপনি আংটিটা পরে নিন। আমি তখন নিজের মনে সাহস জুগিয়ে আবারও সেই আংটিটা পরে ফেলি। আমি দেখি আমার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটির পরনে একটা সাদা রঙের টি শার্ট আর কালো রঙের একটা প্যান্ট। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, বডি ফিটনেস অনেক ভালো, চেহারাটা মাশাল্লাহ অনেক মায়াবী, চুলগুলো অনেক লম্বা আর সিল্কি। আমি ছেলেটাকে বলি, আপনি কে? আপনি কিভাবে এখানে বন্দি অবস্থায় আছেন? আপনি কি কোনো ভূত? ছেলেটি আমার কথা শুনে হাসতে হাসতে বলে, না আমি কোনো ভূত না, তবে একটা সময় এই জায়গার ওপর আমার নিজের বাড়ি ছিল। আসলে আপনার হাতে যে আংটি আছে সেই আংটিটা একটা সময় আমি একটা দরবেশের কাছ থেকে চুরি করি। আমি বলি, কি চুরি করেন মানে? ঠিক বুঝতে পারলাম না। তখন সেই ছেলেটি বলে, ঘটনাটা ঠিক কতদিন আগে আমি জানি না, কিন্তু সালটা আমার মনে আছে। সালটা 1998। আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। রাস্তার পাশে একটা বট গাছের নিচে একটা সাধু সন্ন্যাসী বসেছিল, তার হাতেই ছিল এই আংটিটা। আমি যখন তার পাশ কাটিয়ে যাচ্ছিলাম আমি দেখি গাছতলায় সে ঘুমিয়ে আছে। তার হাতের ওই আংটিটা দেখে আমার অনেক ভালো লাগে। আংটিটা দেখতে মন চাচ্ছিল অনেক দামি। আমি তখন খুব কৌশলে তার হাত থেকে সেই আংটিটা খুলে এবং এক প্রকার বলা যায় চুরি করে নিয়ে আসি। ঠিক তখনই আমার কানের কাছে অদৃশ্য একটা কণ্ঠ বলল, জানেন, এটা কোনো সাধারণ আংটি না, এটা তো চুরি করে অনেক বড় পাপ করেছিস তুই। ঠিক তখন একটা ট্রাকের সাথে আমি ধাক্কা খাই, রাস্তায় পড়ে আমার মৃত্যু হয়। কিন্তু আমি চোখ খুলে আমি দেখতে পাই আমি আমার বাড়ির বিছানার উপরে শুয়ে আছি। আমি সেখান থেকে উঠে বাড়ির বাইরে আসার চেষ্টা করি, কিন্তু যতবারই আমি সেই বাড়ির বাইরে আসার চেষ্টা করি ততবারই আমি একটা কাচের অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খাই। আমি কোনোভাবেই আমার বাড়ি থেকে বের হতে পারছিলাম না, কিন্তু জানলা দিয়ে দেখতে পারছিলাম আমার বাবা মা সকলেই আমার লাশটাকে নিয়ে কান্নাকাটি করছে। সবাই আস্তে আস্তে আমাকে দাফন করে দেয়, সবাই আমাকে ভুলে যেতে শুরু করে। আমি সকলের কাছে গিয়ে বলতে থাকি, মা আমি এখানে, দেখো এই যে তোমার পাশে। কিন্তু আমার কথা আমার পরিবারের কেউ শুনছিল না। এভাবেই দিনগুলো পার হতে থাকে। একটা সময় আমার বাবা মা সকলেই মারা যায়। আমাদের বাড়িটা সরকার নিজের দখলে নিয়ে নেয়। এখানে নতুন বাড়ি নির্মাণ করা হয়। সেদিনের পর থেকে আমি এই বাড়ির ভেতরেই ফেঁসে যাই। আমি এখান থেকে বের হতে পারি না, বাইরের দুনিয়া দেখতে পারি না। আমি আস্তে আস্তে নিজেকে এই ঘরের ভেতরে মানিয়ে নিতে শুরু করি। আমি চাচ্ছিলাম এখানে যে আসুক না কেন তাকে আমি আমার নিজের পরিবার হিসেবে গ্রহণ করব, তাদের সাথে আমি সময় কাটাবো। আমি প্রত্যেকের কাছে গিয়ে অনুরোধ করি যেন তারা এই আংটিটি পরে ফেলে, তাহলেই আমাকে দেখতে পাবে। কিন্তু কেউ আমার কথা কানে নেয় না বা শোনে না। সবাই ভাবে আমি একটা ভূত, আমি তাদের ক্ষতি করব। তাই সকলে এখান থেকে পালিয়ে যায়। তবে আপনাকে দেখে মনে হলো আপনি অনেক সাহসী। ছেলেটির মুখে সকল ঘটনা শুনে আমি তো খুব অবাক হয়ে যাই। ছেলেটি আমার কাছে জানতে চায় এখন কত সাল। আমি ছেলেটিকে বলি, এখন 2026 সাল। আমার কথা শুনে ছেলেটি বলে, 28টি বছর আমি এই ঘরের ভেতরে এই জায়গার মাঝে আটকে আছি, আমি বাইরে যেতে পারি না। আপনি কি আমার বন্ধু হবেন? বিশ্বাস করেন আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু আপনার সাথে কথা বলতে চাই। নিজের একাকিত্ব জীবনটাকে একটু শান্তি দিতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন দয়া করে? আমি বলি, ঠিক আছে আমরা বন্ধু হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনি আমার ছোট 2 ভাইয়ের কাছে কখনোই যাবেন না, আর আমার মাকে ভয় দেখাবেন না। দেখুন, আমি চাই না আমার পরিবারের জন্য কেউ আপনার সম্পর্কে জানুক বা আপনাকে দেখুক। তখন ছেলেটি বলে, অন্য কেউ আমাকে কখনোই দেখতে পারবে না, শুধু এই আংটিটা যার হাতে থাকবে সে আমাকে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর হ্যাঁ, আপনার পরিবারকে আমি ভয় দেখাবো না। ছেলেটির সাথে আমার অনেক কথা হয়। ছেলেটির সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছিল। ছেলেটি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সেদিনের পর থেকে আমি প্রতিদিন অফিস থেকে ফিরে সেই ছেলেটির সাথে কথা বলতাম। ছেলেটি আমার কাছে জানতে চাইতো বাইরের পৃথিবী সম্পর্কে। আমি তাকে বলতাম সবকিছু। আমাদের পৃথিবী এখন কত উন্নত হয়েছে। আমি তাকে আমার ফোন দিয়ে সবকিছু দেখাতাম। ছেলেটি যখন দেখতো পৃথিবী এত উন্নত হয়ে গেছে কিন্তু সে কিছুই দেখতে পারছে না, তখন সে কান্না করত। এত বড় একটা ছেলে আমার সামনে বসে বাচ্চাদের মতো কান্না করত। এটা থেকে আমার খুব মায়া হতো। আমি ছেলেটির কাছে তার নাম জানতে চাই। ছেলেটি আমাকে বলে, আমার নাম হচ্ছে হাবিব।
আমি হাবিবকে বলি, আপনি মন খারাপ করবেন না, দেখবেন একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, এই অভিশাপ কেটে যাবে। হাবিব আমার কথা শুনে কিছুটা সান্ত্বনা পায়। এভাবে আরও একটি মাস চলে যায়। সে বাড়িওয়ালা চাচা যখন দেখে 1 মাস হয়ে গেছে, তারপরও আমি আমার পরিবার কোনো কারণ দেখাচ্ছি না এখান থেকে চলে যাওয়ার, তখন সে অনেক খুশি হয় আর বলে, তোমরাই পারবে, তোমরা এখন থেকে এখানে থাকতে পারো। দেখো মা, হয়তো অন্য কোনো পরিবার এই ফ্ল্যাটে থাকতে পারবে না, তোমরা আছো বলে আমাদের অনেক ভালো লাগছে। এখন থেকে তোমাদের বাসা ভাড়া আমি আরও 1,000 টাকা কমিয়ে দিলাম। তোমার বাবা অনেক অল্প বয়সে মারা গেছে, এটা আমি শুনেছি তোমার মার কাছ থেকে। দেখো, তোমার তো বাবা নেই, তবে আমাকে তোমার বাবার মতো করে দেখতে পারো। আমি অনেক খুশি হই, কারণ আমি যতটুকু স্যালারি পেতাম সেই স্যালারি দিয়ে আমার কিছুই হতো না। বাসা ভাড়া আরও কমে গেছে, এখন আমার অনেক উপকার হয়েছে। আমি আর্কিটেক্ট ছিলাম, পুরোপুরি আর্কিটেক্ট না হলেও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম। আমার বস নতুন একটা বাড়ির ডিজাইনের কিছু কাজ আমাকে দিয়েছিল, সেটাই করছিলাম অফিস থেকে ফিরে বাসায় বসে বসে। হাবিব নামক সেই কারিন জিনটা আমার কাছে এসে বলে, কি করছো এসব? আমি বলি, আমার বস আমাকে নতুন একটা বাড়ির ডিজাইন করতে দিয়েছে, সেটা নিয়েই কাজ করছি। হাবিব বলে, আমি কি কোনো সাহায্য করতে পারি? আমি বলি, তুমি কি সাহায্য করবে? তুমি তো বর্তমান দুনিয়ার সম্পর্কে কিছুই জানো না। হাবিব বলে, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি আমার ক্লাসের টপার ছিলাম, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো, আমাকে একটিবার সুযোগ দাও। আমি তখন হাবিবকে বলি, ঠিক আছে, দেখো যদি কোনো সাহায্য করতে পারো। হাবিব তখন আমাকে অনেক কাজেই সাহায্য করে দেয়। তার এমন জ্ঞান বুদ্ধি দেখে আমি অনেক অবাক হয়ে যাই। সে খুব সহজেই আমাকে সেই ডিজাইনটা তৈরি করতে সাহায্য করে দেয়। এটা দেখে আমি অনেক খুশি হয়ে যাই। আর হাবিবকে বলি, কালকে যখন আমি মিটিংয়ে এই ডিজাইনটা সকলকে দেখাবো, দেখবে সবাই অনেক খুশি হয়ে যাবে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনেক দেরি হয়ে গেছে, অফিসের সময় চলে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, কিন্তু কাল রাতে সেই ডিজাইনের ফাইলটা আমার আনতে মনে থাকে না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমি দেখি হাবিব সেই কারিন জিনটা সেই ডিজাইনের ফাইলটা নিয়ে আমার পেছন পেছন বাড়ির বাইরে চলে এসেছে। আমাকে বলছে, এই যে ঈশা, তুমি যে ফাইলটা রেখে এসেছো, ধরো এটা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলি, হাবিব, তুমি বাড়ির বাইরে চলে এসেছো, দেখো তুমি এখন মুক্ত। হাবিবও বুঝতে পারি না কিভাবে সে বাড়ির বাইরে চলে এলো। সেটা দেখে অনেক খুশি হয়ে যায় আর আনন্দতে লাফাতে শুরু করে। এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমার সামনে লাফাচ্ছে বাচ্চাদের মতো করে, যেটা দেখে আমার খুব হাসি পায়। আমি হাসতে হাসতে বলি, তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? হাবিব বলে, হ্যাঁ, আমি বাচ্চা হয়ে গেছি, আজকে আমার নতুন করে জন্ম হয়েছে, আমি আমার বাড়ি থেকে মুক্ত হয়ে গেছি। কিভাবে হলাম আমি জানি না, এই ধরো তোমার ফাইলটা ধরো, আমি 1 মিনিটে আমাদের এলাকাটা দেখে আসি। এটা বলে হাবিব আমার হাতে অফিসের ফাইলটা দিয়ে যেই আমার থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই আবার সেই অদৃশ্য দেয়াল সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আমিও বিষয়টা বুঝতেই পারি না। হাবিব আমার কাছে এসে বলে, বিষয়টা কি হলো? আমি তো বাড়ি থেকে মুক্ত হয়ে গেছি, তাহলে সেই অদৃশ্য দেয়াল আমাকে কেন আটকাচ্ছে? আমি তখন হাবিবকে বলি, হয়তো তুমি আমার পাশাপাশি আছো, এই কারণেই তুমি বাড়ি থেকে বের হতে পেরেছো। হাবিব বলে, চলো তো তুমি আগে আগে, চলো আমি তোমার পেছনে পেছনে আসছি, দেখি তো সেই অদৃশ্য কাচের দেয়াল আমাকে আবারও আটকানোর চেষ্টা করে কিনা। আমি হাবিবের কথা মতো আগে আগে হাঁটতে থাকি, আর হাবিব পেছনে পেছনে আসছিল। তাকে অন্য কেউ দেখতে পারছিল না, শুধু আমিই দেখতে পাচ্ছিলাম, কারণ আমার হাতে ছিল সে অদ্ভুত জাদু আংটিটা। হাবিব আমার পেছনে পেছনে অনেক দূরে চলে আসে, কিন্তু সে অদৃশ্য কাচের দেয়াল তাকে আর বাধা দেয় না। এমনটা কেন হচ্ছে, হাবিব আর আমি দুজনেই কিছুই বুঝতে পারছিলাম না। হাবিব আমাকে বলে, আমি বুঝতে পেরেছি, আমি যতক্ষণ তোমার কাছাকাছি থাকবো ততক্ষণ পুরো দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। আমি হাবিবকে বলি, কিন্তু সবসময় তো তুমি আমার কাছাকাছি থাকতে পারবে না, আমার কাজের জন্য অফিস যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। হাবিব বলে, দয়া করে তুমি অনুমতি দাও, দেখো আমি গত 27 বছর পর বাড়ির বাইরে আসতে পেরেছি, আমি তোমাকে কোনো বিরক্ত করব না, বিশ্বাস করো। আমি তোমার অফিসে তোমার পাশে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমাকে তো কেউ দেখতে পারবে না, আমি কোনো কথাও বলবো না, আমি শুধু তোমার অফিসটা দেখবো, আশেপাশের দুনিয়া দেখবো, দয়া করে আমার উপর রহম করো। হাবিবের মায়াবী মুখে তার অনুরোধ আমি ফেলতে পারি না। আমি বলি, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে আসো, আমরা সর্বপ্রথম অফিসে যাব 5টা বাজে, ছুটি হওয়ার পর আমি তোমাকে নিয়ে কিছু জায়গা ঘুরে নিয়ে আসবো, যেহেতু তুমি 27 বছর ধরে ঘরের ভেতরে বন্দি আছো।
হাবিব আমার কথা শুনে অনেক খুশি হয় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মনটা অনেক ভালো ঈশা। অফিস আসার পর আমি হাবিবকে বলি, তুমি আমার চেম্বারে অপেক্ষা করো, আমি মিটিংটা শেষ করে তারপর তোমার সাথে দেখা করব। হাবিবকে চেম্বারে বসিয়ে আমি চলে যাই মিটিং করতে। গতকাল রাতে সেই ডিজাইন করা সকল পেপার আমি আমার এমডিকে, আমার কলিগদের সবাইকে দেখাই। সকলের ডিজাইনটা এত ভালো লেগেছে যে সবাই আমার অনেক প্রশংসা করতে শুরু করে। আমাদের এমডি আমাকে বলে, তোমরা খুব তাড়াতাড়ি প্রমোশন হবে তোমার, তুমি খুব ভালো কাজ করছো। আমার মনটা অনেক খুশি হয়ে যায়, কারণ সবাই আমার ডিজাইনটা অনেক পছন্দ করেছে। মিটিং শেষ করে আমি আমার চেম্বারে এসে হাবিবকে কিছু মনে না করে জড়িয়ে ধরি আর বলি, তুমি জানো আমার ডিজাইন করা পেপারগুলো সকলের পছন্দ হয়েছে। আমার ডিজাইন করা বাড়িটার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর সবটি হয়েছে তোমার জন্য হাবিব। হাবিব আমাকে বলে, না না, আমি কিছু করিনি, আমি তো শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু তুমি সবকিছু করেছ। তোমার অফিস কখন শেষ হবে? আমি বলি, এই তো আর 2 ঘন্টা পর। আজকে আমি তোমাকে ট্রিট দেব। তুমি তো খেতে পারবে না, কারণ তুমি তো জিন, কিন্তু তোমাকে আমি পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। হাবিব বলে, ঠিক আছে। আমি মনে মনে বলি, হাবিব যদি বেঁচে থাকতো তাহলে আমি তাকে বিয়ে করে ফেলতাম, কারণ এত হ্যান্ডসাম একটা ছেলে। হাবিব যখন আমার কাছাকাছি থাকে তখন আমার শরীরটা কেমন একটা করে, বুকের ভেতর হার্টবিট অনেক বেড়ে যায়। মনে হয় হাবিব আমার কাছের কেউ, ওকে যদি আমি সারা জীবন আমার কাছে রাখতে পারতাম। সেদিন বিকেলবেলা অফিস শেষ করে আমি হাবিবকে নিয়ে ঘুরতে বের হই। ঢাকা শহরের সকল জায়গায় আমি হাবিবকে ঘুরিয়ে দেখাই। হাবিব আমাকে বলে, আমাদের দেশটা কত উন্নত হয়ে গেছে, মনে হচ্ছে আমি বিদেশ চলে এসেছি। আমি বলি, না, এটা আমাদের বাংলাদেশ, তবে বিদেশ আমাদের থেকেও আরো বেশি উন্নত হয়েছে। আচ্ছা হাবিব, তুমি কি চাও না তোমার এই আত্মা মুক্ত হোক, তোমার এই রুহুর উপরে আল্লাহর কাছে চলে যাক? হাবিব বলে, আমার দেহটা অনেক আগেই শেষ হয়ে গেছে, আমিও চাই আমার মুক্তি হোক, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি তো অভিশাপ পেয়েছি, সারা জীবন আমাকে এই দুনিয়ায় আত্মাকে কিয়ামতের আগ পর্যন্ত ঘোরাফেরা করতে হবে। সেই দরবেশ তো এমনটাই বলেছিল। আমি বলি, কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে, আমি তোমাকে মুক্ত করেই ছাড়ব। দেখো, একটা না একটা রাস্তা আমরা বের করবই। এভাবেই প্রতিদিন আমি হাবিবকে আমাদের অফিসে নিয়ে আসি। একদিন আমার কলিগ রাফিয়াকে আর আমাকে আমার বস তার চেম্বারে ডাকে। পেছন পেছনে হাবিব দরজার কাছে এসে দাঁড়িয়েছিল, আমি শুধু দেখতে পাচ্ছিলাম তাকে। আমার বস কথার ছলে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি বারবার তার হাত সরিয়ে দিচ্ছিলাম। হাবিব এটা দেখে অনেক রেগে যায়, কিন্তু কিছু করতে পারছিল না যদি আমি তাকে বকাঝকা করি। একটা পর্যায়ে আমার বস আমার শরীরে জোর করে হাত দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হাবিব তার পেছন থেকে একটা টান দিয়ে চেয়ার থেকে ফেলে দেয় তাকে। আমার বস মাটিতে পড়ে যায়। আমার কলিগ হাসতে শুরু করে আর বলে, ও মা, আপনি দেখছি পড়ে গেছেন। আমার কলিগ গিয়ে তাকে উঠায়। আমাকে আমার বস বলে, তুমি যাও তো, বাইরে যাও, তোমার মতো এই ন্যাকামো মেয়েদের আমার একেবারে সহ্য হয় না। যাও, যে কাজগুলো দিচ্ছি সে কাজগুলো খুব ভালোভাবে করবে। আমি মন খারাপ করে চেম্বার থেকে বের হয়ে আসি। আমি বুঝতে পারি বস আমার উপরে রাগ কেন করেছে। আমি তার ইশারায় সাড়া দেইনি, তাই হাবিব আমার কাছে এসে বলে, তোমার বসের নজর ভালো না, সে তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল দেখেছ? আমি বলি, কি করব, আমার বাবা মারা গেছে, টাকার অভাবে আমি এখন চাকরি করি, কিছু করার নেই, সে অদম হলেও আমার বস। আমি আর কতদিন তাকে আটকাতে পারবো আমি জানি না, কিন্তু কখনো যদি সে আমার সাথে জোর করে কিছু করে ফেলে, বোধহয় আমি আর বাঁচতে পারবো না। হাবিব তখন বলে, তুমি একবার বলো, আমি শালাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আমি বলি, না না, এমন কিছু করতে হবে না, যদি আমার বস আমার পিছু ছেড়ে দিত তাহলে অনেক ভালো হতো। হাবিব তখন বলে, তোমার ফোনটা আমাকে একটু দেবে? আমি বলি, আমার ফোন দিয়ে কি করবে? হাবিব বলে, একটা ভিডিও করব। তোমার কলিগ সেই মেয়েটা এখনও সেই চেম্বারে আছে, আর আমি আমার অদৃশ্য শক্তির মাধ্যমে দেখতে পাচ্ছি তোমার বস দরজা লাগিয়ে তার সাথে নোংরামি করছে। আমি সেগুলোই ভিডিও করব, এমন একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করব যে তোমার বস বুঝতেই পারবে না। সকল কিছু ভিডিও করার পর সে ভিডিওটা রাতের বেলা তুমি তোমার বসের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আর তাকে ব্ল্যাকমেল করবে। দেখবে সে ভয় পেয়ে তোমার পিছু ছেড়ে দেবে। আমি বলি, সত্যি এমনটা হবে? হাবিব বলে, হ্যাঁ হবে, আগে ফোনটা তো দাও। আমি আমার স্মার্টফোনটা হাবিবের কাছে দিয়ে দিই। হাবিব তখন আমার বসের রুমে চলে যায় আর সেগুলো ভিডিও করে নিয়ে আসে। আমি দেখি আমার বস কতটা বাজে। আমার কলিগ সেও আমার বসের সাথে সবকিছুতে তাল মিলাচ্ছে। এই কারণেই তো বস তাকে এত ভালো কথা বলে, কখনোই বকাঝকা করে না। সেদিন রাতে আমি আর হাবিব আমার বসের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ভিডিওটা পাঠিয়ে দেই।
যেটা দেখে আমার বস অনেক ভয় পেয়ে যায়, কারণ আমার বসের বিয়ে হয়েছে, তার ঘরে বউ আছে, 2টা বাচ্চা আছে। আমি আমার বসকে বলি এই ভিডিওটা এখন আপনার কাছে পাঠিয়েছি, পরবর্তীতে আপনার ওয়াইফের কাছে পাঠাবো। আমার বস তো অনেক ভয় পেয়ে যায় আর আমাকে ফোন দিয়ে বলে, তুমি এমনটা করো না ঈশা, তুমি যা বলবা আমি তাই করব, তুমি এমনটা প্লিজ করো না। আমি বলি ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে কখনোই আমার শরীরে আপনি হাত দেওয়ার চেষ্টা করবেন না, আর আমার প্রমোশনটা যেন আমি তাড়াতাড়ি পেয়ে যাই। বস বলে ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে, তুমি শুধু এই ভিডিওটা আমার ওয়াইফের কাছে দিও না। আমি বলি ঠিক আছে, দেবো না। সেদিনের পর থেকে আমার বস আমার শরীরের আর কখনো হাত দেয় না, বা সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলে আর ভয়ে ভয়ে থাকে। খুব তাড়াতাড়ি বসের সুপারিশে আমার প্রমোশনটা হয়ে যায়। এখন আমার মাইনে আরও বেশি বেড়ে গেছে। আমার পরিবার চালাতে এখন আর মোটেই কষ্ট হয় না। সবটাই হয়েছে হাবিবের জন্য। সে হতে পারে অশরীরী, তারপরেও সে আমার বন্ধুর থেকেও বেশি। আমি প্রতিদিন বিকেলে হাবিবের সাথে ঘুরতে বের হই। একদিন আমার অফিস বন্ধ ছিল, সেদিন আমি হাবিবের সাথে সারাদিন ঘুরি। বিকেলবেলা যখন আমরা রিকশায় করে ঘুরছিলাম, হঠাৎ করেই আমাদের রিকশার সামনে একটা পাগল এসে দাঁড়ায় আর রিকশাটা বন্ধ করে দেয়। রিকশা চালক পাগলের উপর অনেক রাগারাগি করছিল, কিন্তু পাগলটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সে আমার কাছে এসে বলে, তুই যার সাথে ঘুরছিস সে তো মৃত, তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। দেখ, এটা নিয়মের বাইরে, তুই তার সাথে ঘোরাফেরা করতে পারিস না, তুই তাকে ভালোবাসতে পারিস না। এটা বলে পাগলটা সেখান থেকে চলে যায়। আমি বুঝতে পারি পাগলটাও হাবিবকে দেখতে পারছে। হাবিবও অনেক অবাক হয়ে যায়। হাবিব অবাক হয়ে যায় অন্য আর একটি কারণে, কারণ পাগলটা বলেছে আমি তাকে ভালোবাসি। হাবিব এটা শুনে অবাক হয়ে গেছে, কারণ আমি এখনো হাবিবকে বলিনি যে আমি তাকে ভালোবাসি। আমি হাবিবকে বলি, দেখছো পাগলটা তোমাকে দেখতে পারছে, চলো তাকে ধরতে হবে। হাবিব আমাকে বলে, তার আগে বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো। আমি হাবিবকে বলি এসব কথা পরে হবে। রিক্সা চালক আমার মুখের দিকে তাকিয়েছিল আর বলছিল, ম্যাডাম আপনি কার সাথে কথা কন, আমি তো কাউরে দেখছি না। আমি বলি, তোমার দেখতে হবে না মামা, এই ধরো ভাড়াটা ধরো। আমি রিক্সা থেকে নেমে সেই পাগলের পেছন পেছন হাঁটতে শুরু করি। আমার সাথে হাবিবও ছিল। সে পাগলটা একটা গাছের নিচে বসে পড়ে। আমি তার কাছে গিয়ে বলি, আপনি হাবিবকে দেখতে পাচ্ছেন? সে বলে, আমি আমার ধ্যান চক্ষু দিয়ে অনেককে দেখতে পাই। আপনি হাবিবকে দেখতে পাচ্ছেন? সে বলে, আমি আমার ধ্যান চক্ষু দিয়ে অনেককেই দেখতে পাই। সে তো মৃত, তুই তার সাথে কেন ঘুরছিস? আর তুই তাকে ভালোবেসে ফেলেছিস, তাই না? হাবিব আমার দিকে তাকিয়েছিল। আমি এই কথার কোনো উত্তর না দিয়ে সেই পাগলটাকে আবারও বলি, আপনি কি জানেন হাবিবকে আমি কিভাবে মুক্তি দিতে পারবো, তার আত্মাকে কিভাবে মুক্ত করা যায়? তখন সে পাগলটা বলে, দেখ, এটা করতে হলে তোকে মৃত্যুর মুখে যেতে হবে। তোর হাতে যে জাদুর আংটিটা আছে, এরকম আরেকটা আংটি আছে গভীর জঙ্গলে, একটা পাহাড়ের মাঝখানে। সেই আংটিটা যদি তুই উদ্ধার করতে পারিস আর 2 হাতে 2টা আংটি পরে একত্রিত করতে পারিস, তাহলে সে আংটির শক্তির মাধ্যমে এই কারিন জিনটাকে তুই মুক্ত করতে পারবি। এটা শুনে আমি বলি, আমি সেখানে যেতে চাই, দয়া করে দরবেশ বাবা আপনি আমাকে সেখানকার ঠিকানাটা বলেন। সে পাগল দরবেশ আমাকে একটা ঠিকানা লিখে দেয় আর বলে, সাবধানে যাবি, সেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোর মৃত্যু ঝুঁকি আছে। এটা বলে সে পাগলটা সেখান থেকে চলে যায়। আমি হাবিবকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। হাবিব আমাকে বলে, এখন বলো তুমি কি আমাকে ভালোবাসো? আমি হাবিবকে বলি কি হবে বলো, তুমি একটা আত্মা, তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি মরে গেছো অনেক আগে। হ্যাঁ, এটা কথা ঠিক, তুমি যখন আমার কাছে থাকো আমার মনে হয় আমার পৃথিবীতে আর কাউকে দরকার নেই। আমি মনে মনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের ভালোবাসা তো কখনো এক হতে পারবে না হাবিব। হাবিব বলে, আমি তোমার কাছে সারা জীবন থাকবো, আমি মুক্তি চাই না, আমি তোমার সাথেই থাকবো, আমাকে মুক্ত করতে হবে না। আমি হাবিবকে বলি, কিন্তু আস্তে আস্তে আমার বয়স হবে, আমিও তো মরে যাব, তখন তুমি আবারও এই পৃথিবীতে একা হয়ে যাবে, তার থেকে ভালো তোমাকে আমি মুক্ত করে দেই। এরপর তোমাকে পাইনি তাতে কি হয়েছে, মরে যাওয়ার পর হয়তো হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাকেই চাইবো আমি। হাবিব কান্না করে আমাকে জড়িয়ে ধরার বলে, তোমার মতো করে ভালো আমাকে কেউ কখনো বাসেনি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোভাবে বোঝার জন্য। আমি হাবিবকে বলি, আমরা আগামীকালই যাব সেই জঙ্গলে, আর ওই জাদুর পাহাড়ের গুহা থেকে উদ্ধার করবে এরকম আরেকটি জাদুর আংটি, যে করে হোক তোমাকে আমি মুক্ত করব। হাবিব তখন বলে, কিন্তু সেই পাগল দরবেশ তো বলেছে সেই জঙ্গলের প্রত্যেকটা মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। আমি তখন বলি, তাহলে তো আরো ভালো হবে, মরার পর আমার আত্মা আর তোমার আত্মা একত্রিত হতে পারবে। হাবিব বলে, না, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি হাবিবকে বলি, পাগলামি করো না,
আমাদের যেতে হবে। হাবিবকে আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ফেলি। আমি একটা ব্যাগ গুছিয়ে ফেলি আর আমার বসকে ফোন দিয়ে বলি আমি 2 দিন অফিসে আসতে পারবো না। বস শুরুতে রাজি হতে চায় না। যখন আমি বলি সে ভিডিওটা কিন্তু আপনার ওয়াইফকে পাঠিয়ে দেব, তখন বস মেনে নেয়, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। সে রাজি হয়ে যায়। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। চারিপাশে আকাশ চমকাচ্ছিল আর অনেক ঝড় হচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম। আমি আলাদাভাবে ঘুমাতাম। আমার মা 2 ভাইকে নিয়ে তার রুমে ঘুমাতো। আমি ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই দরজা ভেদ করে আমার ঘরে প্রবেশ করে হাবিব। হাবিব আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? আমি বলি, আকাশ চমকাচ্ছে। এই আকাশ চমকানোর শব্দ শুনলে আমি অনেক ভয় পাই। হাবিব বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। আমি হাবিবের পায়ের ওপর শুয়ে পড়ি আর হাবিব তার হাত দুইটি দিয়ে আমার চুলগুলো নাড়াচাড়া করে আমাকে ঘুম পাড়াচ্ছিল। আমার খুব ভালো লাগছিল, কিন্তু আরেক দিক দিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ কালকে যদি আমি হাবিবকে মুক্ত করে দিই তাহলে সে চলে যাবে আমাকে ছেড়ে। আমি ভালোবাসার কোথাও পাবো না। আমি কান্না করছিলাম। হাবিব হয়তো বুঝতে পারে আমি কান্না কেন করছি। আমার কান্না দেখে সেও কান্না করে দেয় আর বলে, আমার কপালে কি আছে আমি জানি না, কিন্তু আমি এখন খুব আফসোস করি। তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলেই বোধ হয় ভালো হতো। তোমাকে ছেড়ে চলে গেলে আমি ভালো থাকবো না। আমি মুক্ত হওয়ার পরেও অনেক কষ্টে থাকবো আর তোমার অপেক্ষায় থাকবো। পরের দিন আমি হাবিবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। সেই পাগল দরবেশের ঠিকানার দিকে রওনা করি। আমি আমার মাকে বলে এক বান্ধবীর বিয়েতে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে আমার বাস স্ট্যান্ডে এসে বসে পড়ি। আমি 2টা সিট বুক করে ফেলি সেই বাসের। এটা দেখে অনেক যাত্রীরা আমার দিকে তাকিয়েছিল। বাসের কন্ডাক্টর সেও তাকিয়েছিল, কারণ এই বাসটা অনেক দূরে যাবে। এক সিটের ভাড়া ছিল 1000 টাকা। সে জায়গায় আমি 2টা সিট একাই নিয়েছি। বাসের কন্ডাক্টর আমাকে বলে, আপনাকে কি 2টা সিটই লাগবে? আমি বলি, কেন, আপনার কি সমস্যা আছে? আমি চাই না আমার পাশে কেউ বসুক, তাই আমি 2টা সিট ভাড়া করেছি। আমি পুরোটাই টাকাটাই দেব, আপনাদের চিন্তা করতে হবে না। আমার কথা শুনে ড্রাইভার বলে, না না ম্যাডাম, কোনো সমস্যা নেই। গাড়ি চলতে শুরু করে। আমাকে যে ঠিকানাটা দিয়েছিল সেদিন ওই পাগল দরবেশ, সেই ঠিকানাটা ছিল বান্দরবনে। আমরা সকলেই জানি বান্দরবন রহস্যে ঘেরা। বান্দরবনে আছে গভীর অনেক জঙ্গল, আছে উঁচু উঁচু অনেক বিশাল পাহাড়। সে পাহাড়গুলোর ভেতরেই একটা পাহাড়ে আছে আমার হাতে থাকা এই আংটিটির মতো হুবহু আরেকটা আংটি। এই আংটিটা আমাকে যে করে হোক উদ্ধার করতেই হবে। বিকালবেলা বাসটি বান্দরবনে এসে থামে। আমি বাস থেকে নেমে আসি। আমার সাথেই ছিল হাবিব। হাবিবকে বাসের ভিতরে কেউ দেখেনি, কারণ সে তো অদৃশ্য, একটা কারিন। আমরা সেই বাস স্ট্যান্ডে নামার পর কিছুক্ষণের ভেতরেই মাগরিবের আজান দিয়ে দেয়। আমরা সিদ্ধান্ত নেই আজকে আর সেই ঠিকানায় যাব না। আজকে রাতে কোনো হোটেলে গিয়ে বিশ্রাম নেব। আমরা সেখানে অনেক বড় একটা হোটেলে গিয়ে উঠি। রাতে আমি হোটেল রুমে বসেছিলাম। হাবিব আমার কাছে এসে বলে, আমার না কিছু ভালো লাগছে না, চলো না আমরা ঢাকায় চলে যাই। দেখো ঈশা, আমি চাই না তোমাকে ছেড়ে যেতে। আমি চলে গেলে তুমি তো একা হয়ে পড়বে। আমি তখন হাবিবকে বলি, তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমিও চাই না তোমাকে হারিয়ে ফেলতে, কিন্তু আমি স্বার্থপরের মতো এমনটা করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালো চাই। তুমি একটা আত্মা। আমি চাই না তুমি আর 5টি কারিন জিনের মতো এই পৃথিবীর বুকে অভিশাপ নিয়ে বেঁচে থাকো। আমি চাই তুমি মুক্ত হও, আল্লাহ পাকের কাছে যাও। আমি চাই তুমি ভালো থাকো। আর আমার তো আবারও দেখা করবে ইনশাল্লাহ। আমি তোমার জন্য সবসময় দোয়া করব। আমার বিশ্বাস আমি মরে যাওয়ার পর হাসরের ময়দানে তোমার সাথে আমার আবারও দেখা হবে, আর জান্নাতে আমি আর তুমি একসাথে প্রবেশ করব। আমার কথা শুনে হাবিব কান্না করে দেয় আর আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করব। আমি আল্লাহর কাছে চাইবো যেন হাসরের ময়দানে তোমাকেই পাই। আমরা সারা রাত অনেক কান্না করি, কারণ আজকে রাতের পরেই আমি হাবিবকে হারিয়ে ফেলবো আর হাবিব আমাকে হারিয়ে ফেলবে। আসল ভালোবাসা তো এটাকেই বলে যে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করা যায়। পরের দিন ঘুম থেকে উঠে আমি আর হাবিব হোটেল থেকে বের হয়ে আসি, আর সেখানে একজন লোকের কাছে জানতে চাই আমার হাতের ঠিকানাটা। এই ঠিকানাটা কোথায় আছে? আমার হাতে সে কাগজে লেখার ঠিকানা দেখে সেই লোকটা অনেক ভয় পেয়ে যায় আর আমাকে বলে, এই পথে যাবেন না, এই পথ তো মৃত্যুর পথ। এই পথে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি, আপনারা যাবেন না। আমি বলি, আপনি ঠিক কি বলেছেন আমি বুঝতে পারছি না। তখন সেই লোকটা বলে, দেখুন, আমাদের এলাকার ভিতরে এই রাস্তায় সচরাচর কেউ আসা যাওয়া করে না। আপনি যে ঠিকানাটা আমাকে দেখাচ্ছেন এই ঠিকানাটা হচ্ছে আমাদের এই অঞ্চলের একেবারে শেষে একটা গভীর জঙ্গলের ভেতর, আর সেখানে যেতে হয় আমাদের গ্রামের আঞ্চলিক একটা নদী ধরে। সে নদীর নাম হচ্ছে মিঠাকলি নদী।
এই মিঠাকলি নদীর ভেতর সন্ধ্যার পর কোনো নৌকা বা কোনো মাছ ধরার বোট চলাফেরা করতে পারে না। মিঠাকালী নদীর ওপর যদি সন্ধ্যার পর কোনো নৌকা চলাফেরা করে তাহলে সেই নৌকা ডুবে যায়, আর কখনোই সেই নৌকা বা নেই সেই নৌকায় থাকা মানুষদের খোঁজ কেউ পায় না। অনেক মাঝিরাই মাছের লোভে মিঠাকলি নদীর ওপরে সন্ধ্যার পর নৌকা বাইছিল, তাদের আর কখনোই সন্ধান পাওয়া যায়নি। আপনাকে সেখানে যেতে হলে এবং নৌকা করে যেতে হবে, আর এই নৌকাটা যদি সন্ধ্যার আগে আবার ফিরে না আসে তাহলে আপনারও কোনো সন্ধান পাওয়া যাবে না। তাই বলছে, আপা আপনি সেখানে যাবেন না। আমি তখন সেই লোকটাকে বলি, দেখুন আমার তো সেখানে যেতেই হবে, দয়া করে যদি ভাই আপনি সেই ঠিকানায় আমি কিভাবে যাব একটু দেখিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। তখন সেই লোকটা আমাকে বলে, ঠিক আছে, আপনি যখন আমার কথা শুনবেনই না তাহলে শুনে রাখুন কিভাবে সেখানে যাবেন। ওই যে ওই বড় পাহাড়টা দেখছেন, ওই পাহাড়ের পথ ধরে কিছুক্ষণ হাঁটার পর আপনি একটা পাহাড়ি এলাকার সন্ধান পাবেন। সেই গ্রামে আপনি প্রবেশ করলে, সেই গ্রামবাসীদের কাছে অনুরোধ করলে আর কিছু টাকা দিলে আপনাকে তারা একটা নৌকা দিয়ে দেবে। এটা বলে লোকটা চলে যায়। আমি আর হাবিব সেই পাহাড়ের পথ ধরে হাঁটা শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসি সেই পাহাড়ি গ্রামের মাঝে। গ্রামের লোকগুলো অনেক অদ্ভুত ছিল তাদের পোশাক আশাক, কিন্তু তাদের মন অনেক ভালো ছিল। আমি কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেই। তারা সকলে আমার অনেক সেবা যত্ন করে। আমি তাদের কাছে একটা নৌকা চাই, কিছু টাকা দেই। তারা বলে টাকা লাগবে না, নৌকা নিয়ে যেতে পারো। কিন্তু কোথায় যাবে? যখন আমি তাদেরকে আমার লেখা ঠিকানার কথা জানাই তখন সকলে অনেক ভয় পেয়ে যায় আর আমাকে বলে, সেখানে যেও না, সেখানে গেলে তুমি আর ফিরে আসতে পারবে না। আমি বলি, আমরা তো সেখানে থেকে যেতেই হবে সেখানে। তখন গ্রামবাসীরা আমাকে নিয়ে যায় এবং গ্রামের সব থেকে বুজুর্গ একজন লোকের কাছে। আমি সেই লোকটাকে দেখি, তার বয়স আনুমানিক 120 বছরের মতো হবে। এত বয়স নিয়ে মানুষ খুব কম বাঁচে। আমি সে দাদুর কাছে গিয়ে বসি। সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। গ্রামবাসীরা বলছিল এই মেয়েটি এই ঠিকানায় যেতে চায়। যেটা শুনে দাদু আমাকে বলে, তুমি সেখানে কেন যাবে আমাকে একটু বলো তো। আমি তখন বলি, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একান্তভাবে বলবো। তখন দাদুর ইশারায় সকল গ্রামবাসী সেই ঘর থেকে বের হয়ে যায়। শুধু ছিলাম আমি, দাদু আর হাবিব। আমি তখন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সে বৃদ্ধ লোকটাকে বলি। সব শুনে সে বলে, এই আংটির 2টি বিষয় আমি জানি। 2টি আংটিতে 2 রকমের 2টি পাথর বসানো আছে। তোমার হাতে যে আংটিটা আছে, এই আংটির ভেতরে সবুজ রঙের একটা পাথর, আর সেই পাহাড়ের মাঝে যে আংটিটা আছে সে আংটির ভেতরে আছে নীল রঙের একটা পাথর। এই 2টি আংটি অনেক শক্তিশালী। এই 2টি আংটি বহু বছর আগে আল্লাহর পক্ষ থেকে 2জন ব্যক্তিকে উপহার হিসেবে দেয়া হয়েছিল। একজন ছিল ধার্মিক, একজন ছিল ইমানদার দরবেশ, আর আরেকজন ছিল ইমানদার একজন জিন সম্রাট। তোমার হাতে যে আংটিটা আছে সে আংটিটা ছিল সেই ধার্মিক দরবেশের কাছে, আর আরেকটা আংটি আছে একটা জিন সম্রাটের কাছে। সে জিন সম্রাট বাস করে সেই গভীর জঙ্গলে, ওই পাহাড়ের মাঝে, যে পাহাড়ের কথা তুমি এখন আমাকে বলছো। এই কথাগুলো আমার বাবা বলেছিল, আর আমার বাবাকে তার দাদা বলে গিয়েছিল। এখন বুঝে নাও এই ঘটনাগুলো কত বছর আগের। দেখো মা, তুমি সেখানে যেতে চাও ভালো কথা, তুমি এই কার জিনটার উপর করতে চাও ভালো কথা, কিন্তু তুমি সেখানে যাওয়ার আগেই মারা যাবে। কারণ এই ভয়ঙ্কর অভিশপ্ত নদী তোমাকে কখনোই সেখানে যেতে দেবে না। সন্ধ্যার পরে নদীর বুকে যে নৌকা থাকবে সেই নৌকাটাকেই সে ডুবিয়ে ফেলবে। আমি তখন বলি, এটার হাত থেকে আমি কি বাঁচতে পারবো না? আমাকে তো সেখানে যেতেই হবে। তখন সে বৃদ্ধ দাদু আমাকে তার ঘর থেকে কিছু কাঠের ভুসি আর আমার হাতে তুলে দেয়, আর বলে, এই কাঠের ভুসিগুলো তোমার কাছে রাখো। সন্ধ্যার পর তুমি যখন নৌকা বাইবে তখন দেখবে নিচ থেকে কিছু হাত তোমার নৌকাটার নিচের দিকে টানছে। সে হাতগুলোর দিকে তুমি এই কাঠের ভুসিগুলো ছিটিয়ে দেবে, দেখবে তারা পালিয়ে যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব তুমি নৌকাটাকে নিয়ে সে জঙ্গলের ভিতরে প্রবেশ করো, নয়তো অনেক বড় বিপদ হতে পারে। আমি তখন দাদুকে বলি, কিসের হাত? পানির নিচে কি কেউ বসবাস করে? আমার কথা শুনে সেই দাদু বলে, এত কিছু তোমাকে বলতে পারবো না মা, তুমি যাও, তুমি সাবধানে থেকো। দাদুর কথা মতো সেই গ্রামবাসীরা আমাকে একটা নৌকা দিয়ে দেয়। আমি সেই গ্রাম পাড়ি দিয়ে নৌকা নিয়ে রওনা করি। আমি নৌকা চালাতে পারছিলাম না, আমার নৌকাটি চালাচ্ছিল হাবিব। হাবিব খুব সুন্দরভাবে নৌকা চালাতে পারছিল। হাবিব আমাকে বলে, কিসের হাতের কথা বলল সে বৃদ্ধ লোক? এই পানির নিচে কি অন্য আরেকটি জগৎ আছে? আমি হাবিবকে বলি, এখন এগুলো ভাবার মতো সময় আমাদের হাতে নেই, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে আসবে। যত দ্রুত সম্ভব নৌকা বাইতে থাকো। দেখতে দেখতে যখন মাগরিবের আজান দিয়ে দেয় চারিপাশে অন্ধকার নেমে আসে। আমি আমার সাথে থাকা একটা টর্চ লাইট অন করে নৌকার একটি পাশে রেখে দিই।
সেই লাইটের আলোতেই আমরা নৌকায় বাইছিলাম। কিছুক্ষণ পর আমাদের নৌকাটা আস্তে আস্তে নড়াচড়া করতে শুরু করে। আমি পানিতে তাকিয়ে দেখি অনেকগুলো সাদা রঙের হাত সেই নৌকাটাকে পানির নিচে নেয়ার চেষ্টা করছে। আমি সে বৃদ্ধ দাদুর কথা মতো আমার সাথে থাকা সে কাঠের ভুসিগুলো সে হাতের দিকে ছিটিয়ে মারি। সাথে সাথেই সে হাতগুলো আবারও পানির গভীরে তলিয়ে যায়। আমি হাবিবকে বলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাবিব, তাড়াতাড়ি নৌকা বাও। হাবিব দ্রুতভাবে নৌকা বইছিল। কিছুক্ষণ পর পর সেই হাতগুলো আবারও পানির উপরে উঠে আসছিল, আর আমি সে কাঠের ভুসি সেখানে ছিটিয়ে দিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ পর আমাদের নৌকাটা সেই জঙ্গলের ভিতর মাটিতে চলে আসে। আমরা নৌকা থেকে নেমে আসি, চারিপাশে অন্ধকার আর অন্ধকার। এত গভীর জঙ্গলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। হাবিব আমাকে বলে, আমি আগেই যাচ্ছি, তুমি আমার পেছনে পেছনে এসো। যদি কোনো সাপ বা কোনো ভয়ঙ্কর জীবজন্তু দেখি তাহলে আমি তোমাকে আগে বলে দেব, আমরা লুকিয়ে পড়ব। আমি হাবিবের কথা মতো সেটাই করি। হাবিব আগে চলছিল আর আমি তার পেছনে পেছনে। এভাবে আমরা সারা রাত হাঁটতে থাকি। কোন পথে যাচ্ছিলাম জানি না, কিন্তু এই গভীর জঙ্গলের ভেতরে আছে সেই জাদুর পাহাড়টা, যে পাহাড়ের কথা আমাকে সেই বুড়ো দাদু আর দরবেশ বাবা বলেছিল। অনেকক্ষণ হাঁটার পর সে গভীর জঙ্গলে আমাদের চোখে পড়ে সে জাদুর পাহাড়। রাতের অন্ধকারেও সে পাহাড়টার বুক থেকে আলো বেরোচ্ছিল, যেটা দেখে আমাদের বুঝতে বাকি রইল না এটাই হচ্ছে সেই জাদুর পাহাড়টা। আমি আর হাবিব অনেক খুশি হয়ে যাই, আর যখন সে পাহাড়ের দিকে এগিয়ে যাই ঠিক তখনই আকাশ থেকে কিছু সাদা রঙের ঘোড়া, যাদের পাখা ছিল পঙ্খিরাজ ঘোড়ার মতো, তারা আকাশ পথে উড়তে উড়তে মাটিতে নেমে আসে। আর সেই ঘোড়াগুলোর উপরে বসেছিল কিছু সাদা অদ্ভুত ধরনের পোশাক পরা লোক, যাদের মুখগুলো দেখা যাচ্ছিল না। তাদের ওই পোশাকগুলো দিয়ে মুখটা ঢাকা ছিল, শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল, যে চোখগুলো ছিল আগুন দিয়ে তৈরি, যেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে সরে আসি। হাবিব আমাকে বলে, এরা কেউ মানুষ না, এরা সকলেই জিন জাতি। আমাদের দেখে সেই জিনগুলো পঙ্খিরাজ ঘোড়া থেকে নেমে আমাদের কাছে আসে। তাদের কোমরে ছিল ধারালো তলোয়ার। তারা আমাদেরকে বলে, তোমরা এখানে কি করে এলে আর কেন এসেছ? আমরা তখন তাদের বলি, দেখুন, আমরা আপনাদের সম্রাটের সাথে দেখা করতে চাই, দয়া করে আপনাদের সম্রাটের কাছে আমাদের দুজনকে নিয়ে যাবেন। তখন সেই জিনগুলো আমাদেরকে বলে, তোমাদেরকে শেষবারের মতো বলছি এখান থেকে চলে যাও, নয়তো আরেকবার ভাববো না, এখানে তোমাদেরকে মেরে ফেলবো। আমি তাদের অনুরোধ করেছিলাম, 2 হাত জোর করে তাদের কাছে মিনতি করেছি। তখন তাদের চোখে পড়ে আমার হাতে থাকা সেই জাদুর আংটিটা। আংটি দেখে তারা সাথে সাথে শান্ত হয়ে যায় আর আমাকে বলে, এই আংটি তুমি কোথায় পেলে? আমি বলি, এই আংটির বিষয়ে আপনাদের সম্রাটের সাথে আমরা কিছু কথা আছে আমার, দয়া করে আপনাদের সম্রাটের কাছে আমাকে নিয়ে যান। তখন সে জিনগুলো বলে, ঠিক আছে, আসো আমাদের সাথে। জিনগুলো আবারও সে অদ্ভুত পঙ্খিরাজ ঘোড়ার উপরে উঠে বসলো আর আমাকে বলল, আসো এই ঘোড়ার উপরে বসো। হাবিব আর আমি 2টি ঘোড়ার উপরে বসে পড়লাম। ঠিক তখনই সেই ঘোড়াগুলো মাটি থেকে উঠতে শুরু করলো, আর উঠতে উঠতে সে পাহাড়ের একেবারে উঁচুতে চলে এলো। আমি দেখি সে পাহাড়ের উঁচু দিয়ে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে। সেই ঘোড়াগুলো সেই পাহাড়ের ভেতর দিয়ে নামতে শুরু করলো আর আমাদের নিয়ে এলো সেই জাদুর পাহাড়ের ভেতরের অংশে। আমি আর হাবিব দেখি পাহাড়টা বাইরে থেকে যতটা ছোট দেখাচ্ছিল, ভেতরে তার থেকে অনেক গুণ বেশি বড়। এই পাহাড়ের ভেতরে অনেক এরকম জিনেরা ঘোরাফেরা করছে, যারা সকলেই সাদা অদ্ভুত পোশাক পরে আছে। তাদের কারোর মুখ দেখা যাচ্ছে না। তারা সকলে যখন দেখলো আমি সেখানে এসেছি, সকলে সবার কাজ কাম রেখে আমার কাছে এসে জড়সড় হতে শুরু করলো আর বলল, এটা তো একটা মানুষ আর একটা কারিন জিন, এদেরকে এখানে কে নিয়ে এলো? এদেরকে মেরে ফেলো। ঠিক তখনই আমাদেরকে যে সৈনিকগুলো এখানে নিয়ে এসেছে তারা আমাদের সামনে এসে বলল, এনারা আমাদের সম্রাটের সাথে দেখা করতে চায়। আর ওই যে ওই মানুষের মেয়ের হাতে আমাদের সম্রাটের কাছে যে জাদুর আংটি আছে, হুবহু আরেকটা আংটি দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়ে এসেছি। সকলে যখন দেখলো আমার হাতে সে আংটি, সাথে সাথে সবাই শান্ত হয়ে গেল আর যে যার কাজে চলে গেল। সেই সৈনিকগুলো বলল, আমাদের সাথে আসো। আমি আর হাবিব তাদের সাথে হাঁটা শুরু করি। এত বড় জগৎ এই ছোট্ট পাহাড়ের ভেতরে ভাবা যায়? সে লোকগুলো আমাদেরকে নিয়ে অনেক সুন্দর একটা প্রাসাদের সামনে এলো আর বলল, এই প্রাসাদের ভেতরেই আমাদের সম্রাট বসবাস করে, আসো তোমাদেরকে তার কাছে নিয়ে যাই। সৈনিকগুলো আমাদের নিয়ে সেই প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। প্রাসাদের ভেতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাই একটা খুব সুন্দর সিংহাসনের উপরে একটা লোক বসে আছে। লোকটার স্বাস্থ্য অনেক ভালো। সে এদের মতোই একটা অদ্ভুত সাদা রঙের পোশাক পরে আছে। তার মুখটাও দেখা যাচ্ছে না, শুধু চোখ 2টি দেখা যাচ্ছে, যে চোখগুলো আগুন দিয়ে তৈরি।
লোকটার মাথায় একটা মুকুট দেখে বুঝতে পারলাম ইনি হচ্ছে এই সকল জিনদের সম্রাট, যার কাছে আছে আরেকটি আংটি। সম্রাট তখন সেই সৈনিকদের কাছে জানতে চাইল এদেরকে এখানে নিয়ে আসার কারণ কি। সৈনিকগুলো সম্রাটকে বলল, এই মেয়েটির কাছে আপনার হাতে থাকা সেই আংটির মতো আরেকটা আংটি আছে। এই কথা শুনে সম্রাট উঠে দাঁড়াল আর বলল, কি, আমার হাতে থাকা আংটির মতো আরেকটা আংটি, কই দেখি। আমি তখন সম্রাটকে আমার জাদুর আংটিটা দেখাই, যেটা দেখে সম্রাট আমার কাছে এসে বলল, এই আংটি তুমি কোথায় পেলে? আমি বললাম, সবকিছু বলছি, তবে একান্তভাবে। সম্রাট সকল সৈনিকদের বাইরে চলে যেতে বলল। সবাই বাইরে চলে গেল। সম্রাট তখন বলল, আসো আসো, এখানে বসো। আমরা দুইটি চেয়ারের উপরে বসে পড়লাম। তখন সম্রাট বলে, এখন বলো, এই আংটি তুমি কোথায় পেলে? এই আংটি তো আমার বন্ধু দরবেশের কাছে থাকার কথা ছিল, তোমার কাছে কিভাবে এলো? আমি তখন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জিনদের সম্রাটকে খুলে বলি আর বলি, এই আংটিটা হাবিব সেই দরবেশের কাছ থেকে চুরি করার পর সেই দরবেশ তাকে অভিশাপ দিয়েছিল। সবকিছু শুনে সম্রাট বলে, দেখো, তুমি যা করেছো হাবিব, এটা অনেক বড় ভুল করেছো। এই আংটিটা তোমার চুরি করা ঠিক হয়নি, তুমি অভিশাপ পেয়েছো। এই কারণেই মরার পরেও তুমি আত্মা হয়ে ঘুরছো। এখানে এখন আমি কি করতে পারি? আমি তখন সম্রাটকে বলি, আপনি যদি সাহায্য করেন তাহলে আপনি আর আমি হাবিবকে মুক্ত করতে পারি। সম্রাট বলল, ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আমি তখন বলি, আমার হাতে থাকা এই আংটিটা আর আপনার হাতে থাকা ওই নীল রঙের আংটিটা যদি একত্রিত করা যায় তাহলে এই আংটির ভেতর থেকে অসীম একটা শক্তির সৃষ্টি হবে, আর সেই শক্তির মাধ্যমে আমরা হাবিবকে মুক্ত করতে পারবে অভিশাপ থেকে। জিনদের সম্রাট তখন বলল, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বলি, কি শর্ত? সে বলে, আমি তোমার কথা শুনবো, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর যখন হাবিব মুক্ত হয়ে যাবে তারপর তোমার হাতে থাকা সে জাদু আংটিটা আমাকে দিয়ে দিতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে এই কাজটি শুরু করতে পারি। আমি বলি, ঠিক আছে, আমি রাজি আছি, আমি শুধু চাই হাবিব মুক্ত হোক। হাবিব মুক্ত হয়ে যাক, তারপরে এই আংটি দিয়ে আমি আর কি করব, এটা আপনি রেখে দিন, আমার কোনো আপত্তি নেই, শুধু আপনি আমাদের উপকার করেন। সম্রাট আমাদেরকে বলে, আমার সাথে আসো, এখনই এই প্রক্রিয়াটা করা যাবে। এটা করার ফলে এখানে অনেক ক্ষতি হতে পারে, আমি চাই না আমার কোনো লোকের কোনো ধরনের ক্ষতি হোক। আমরা সেই জিনদের সম্রাটের সাথে হাঁটা শুরু করি। সে আমাদেরকে নিয়ে সেই প্রাসাদের পিছনে চলে আসে, যেখানে অনেক জায়গা জুড়ে কোনো ঘরবাড়ি ছিল না, কোনো জিনদের দেখা পাচ্ছিলাম না। সম্রাট বলে, এই কাজটি এখানে করাটাই ঠিক হবে। সম্রাট তার হাতে থাকা আংটিটা খুলে আমার হাতে দেওয়ার বলে, এই কাজটি তুমি করো। আমি তখন আমার আরেক হাতে সেই আংটিটি পরে ফেলি। আমি যখন দুইটি আংটি একত্রিত করব ঠিক তখনই জিনদের সম্রাট আমাকে বলে যে, আমি জানি না এটা করার ফলে তুমি কি আসলেই সেই কারিন জিনটাকে মুক্ত করতে পারবে কিনা, কিন্তু এটা করার ফলে তোমার মৃত্যু হতে পারে। তুমি আরেকবার ভেবে দেখো। হাবিবও আমাকে বাধা দিতে চায়, কিন্তু আমি বলি না, আমি ভেবে দেখছি, আমি এটা করতে চাই। আমি চাই হাবিবকে মুক্ত করতে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তার কষ্ট কোনোভাবেই মানতে পারছি না। এটা বলে আমি সাথে সাথে দুইটি হাত একত্রিত করে দিই। দুইটি আংটি যখন একে অপরের সাথে স্পর্শ হয় সাথে সাথে সেখানে অনেক আলোর সৃষ্টি হয়। এত পরিমাণ আলো এই আংটি থেকে বের হচ্ছিল যেন আমার চোখ অন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমি আশেপাশে হাবিবের দেখা পাই না। আমি বুঝতে পারি আংটি হাবিবকে চিরকালের মতো এই অভিশাপের হাত থেকে মুক্ত করে দিয়েছে। সে চলে গেছে আল্লাহ পাকের কাছে। আমি কান্না করতে করতে সেখানেই বসে পড়ি। জিনদের সম্রাট আমার কাছে এসে বলে, ভালোবাসা অনেক কষ্টদায়ক, তাই না? তুমি তাকে মন থেকে ভালোবেসেছ, তাই তুমি চাইলে তাকে তোমার কাছ থেকে কাছে রাখতে পারতে, কিন্তু এমনটি করনি। তুমি তার ভালোর জন্য তাকে অভিশাপ থেকে মুক্ত করেছ। আমি আমার হাত থেকে দুইটি আংটি খুলে জিনের সম্রাটের কাছ থেকে দেই আর বলি, এই দুইটা আপনার কাছে রাখুন। জিনের সম্রাট আমাকে নিয়ে প্রাসাদের বাইরে আসে আর সৈনিকগুলোকে বলে, ঈশাকে তার বাড়িতে দিয়ে আসো। সেই সৈনিকদের ভেতর একটি সৈনিক আমাকে নিয়ে সেই পঙ্খিরাজ ঘোড়ার করে উড়তে উড়তে চলে আসে ঢাকায়। এখনো রাতের অন্ধকার কাটেনি। সে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার বলে, আমি চলে যাচ্ছি। আপনার মতো ভালো মানুষ আমি কখনো দেখিনি। আপনি একটা কার ইঞ্জিনের জন্য কত কিছু করলেন, নিজের জীবনটা বাজি রাখলেন। আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক কিছু শিখেছি। জানেন, আমি আমাদের জগতে একটা পরীকে ভালোবাসি, আর সেটা কোনো সাধারণ পরী না, আমাদের সম্রাটের একমাত্র কন্যা। আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সে আমাকে ভালোবাসে, কিন্তু সম্রাট এটা জানার পর কি মনে করবে, এই কারণে আমি তো কখনো তাকে বলতে পারিনি।
যদি সম্রাট আমাকে মেরে ফেলে কিংবা আমার প্রিয়তমাকে মেরে ফেলে, তা আমি তখন সেই জিনটাকে বলি, দেখুন, যে প্রকৃতপক্ষে ভালোবাসে সে কখনোই মৃত্যুকে ভয় পায় না। দেখতে পাচ্ছেন আমি হাবিবকে কতটা ভালোবাসতাম, তার জন্য কত কিছু করেছি, নিজের মৃত্যুর কথা ভাবিনি। আপনি এমনটা করতে পারেন, সব কিছু শেষে আপনি একটা শান্তি পাবেন। আপনি যদি এখন সম্রাটকে না জানান, তাহলে দেখবেন সে তার কন্যাকে অন্য আরেকজনের সাথে বিয়ে করে দেবে। তখন সারা জীবন আপনি শুধু কষ্ট পাবেন আর আফসোস করবেন। আপনি কেন সম্রাটের কাছে গিয়ে বলতে পারলেন না আপনার নিজের ভালোবাসার কথা? আমার কথা শুনে সে জিনটি বলে, আমি এখনই আমাদের জগতে গিয়ে সম্রাটের কাছে গিয়ে সবকিছু বলবো। এতে যদি সম্রাট আমাকে মেরে ফেলে, তা তো আমার কোনো দুঃখ থাকবে না। জিনটি ওই পঙ্খিরাজ ঘোড়ায় করে আবারও সেই জাদুর পাহাড়ের দিকে উঠতে উঠতে চলে যায়। আমি আমার ঘরে এসে বসে পড়ি। অনেক কান্না করছিলাম, কারণ এই ঘরের মাঝে কত স্মৃতি, হাবিবের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ছিল। আমি জানি না আমি হাসরের ময়দানে আসলে হাবিবকে পাবো কিনা, তবে আমি হাবিবকে অনেক মিস করব। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবসময় ভালো কাজ করব। তারপরেও জান্নাতে তুমি হাবিবের সাথে আমার মিলন ঘটিও। আমার ভালোবাসা আমি যেন পাই খোদা। সেদিন রাতে আমি অনেক কান্না করি, কিন্তু নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হাবিবের আত্মা এখন মুক্ত হয়ে গেছে, সে ভালো আছে। সে ঘটনার পর আস্তে আস্তে আমি নিজের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করি। 1 বছর পার হয়ে গেছে সেই ঘটনার। এখন আমি সে আগের বাড়িটাতেই ভাড়া থাকি। হাবিবের কথা আমার অনেক মনে পড়ে। তার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আমার চোখের সামনে এখনো ভাসে। একদিন আমি আমার অফিসের চেম্বারে বসেছিলাম, হাবিবের কথা খুব মনে পড়ছিল আজকে। হঠাৎ করে আমার হার্টবিট অনেক বেড়ে যায়, যেমনটা হাবিব আমার আশেপাশে থাকলে হতো। কিন্তু এখন হার্টবিট বাড়ার কারণটা কি? আমি আমার চেম্বারের বাইরে চলে আসি আর দেখতে পাই আমাদের এমডি স্যারের ছেলে আরিয়ান স্যার অফিসে এসেছে। এর আগেও আমি আরিয়ান স্যারকে অনেকবার দেখেছি, সে অফিসে মাঝে মাঝে আসতো, কিন্তু এর আগে কখনো আমার হার্টবিট এত বেড়ে যায়নি তাকে দেখে। তাহলে আজকে কেন মনে হচ্ছে তার ভেতরে আমার হাবিব আছে? আমার বান্ধবী আমার কাছে এসে বলে, জানিস, কিছুদিন আগে আরিয়ান স্যারের অনেক বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সকলে তো ভেবেছিল মারাই যাবে সে, কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে গেছে আর অনেকদিন বাসায় বিশ্রাম করছিল। আজকে 1 বছর পর সে বাড়ির বাইরে এলো আর আমাদের অফিসে ঘুরতে এলো। আমি বলি, কি 1 বছর পর? ঠিক তখন এমডি স্যারের ছেলে আরিয়ান স্যার আমার দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে আমার বান্ধবী সরে যায়। ভেবেছিল হয়তো আমাকে বকাঝকা করবে। আরিয়ান স্যার আমার কাছে এসে বলে, ঈশা, তুমি আমার চেম্বারে একটু আসো তো। আমি আরিয়ান স্যারের চেম্বারে যাই। আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। বারবার মনে হচ্ছিল এটা আরিয়ান না, এটা আমার হাবিব। হাবিব আবারও ফিরে এসেছে। আরিয়ান স্যার আমাকে বলে, জানো ঈশা, সে অ্যাক্সিডেন্টের পর থেকে আমার অনেক কিছু অপরিচিত অপরিচিত মনে হয়, কিন্তু আমি মাঝে মাঝে স্বপ্নে তোমাকে দেখতে পাই। কেন দেখতে পাই ঈশা, তুমি কি জানো? আমি বলি, স্যার, ঠিক বুঝতে পারলাম না। আরিয়ান স্যার আমাকে বলে, আমি নিজেও জানি না তোমার সাথে আমার সম্পর্ক কি। এর আগেও তোমাকে অনেকবার আমি আমার অফিসে দেখেছি। আমি জানি তুমি এখানে কাজ করো আমাদের অফিসে, কিন্তু তোমার সাথে তো আমার তেমন কোনো রিলেশন নেই। তাহলে তোমাকে নিয়ে আমি কেন স্বপ্ন দেখি? তোমার এই মুখটা আমার চোখে ভাসে, যেন মনে হয় তোমার সাথে আমি অনেক মুহূর্ত কাটিয়েছি। আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। আমার বুঝতে আর বাকি নেই আরিয়ানের ভেতরেই নতুন করে জন্ম হয়েছে আমার হাবিবের। আমি কিছু বলি না, কারণ এখন বললে বিষয়টি খারাপ দেখাবে। আমি আরিয়ান স্যারকে বলি, স্যার, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমার কাজ আছে, যদি অনুমতি দিতেন তাহলে আমি চলে যেতাম। আরিয়ান স্যার বলে, ঠিক আছে, তাহলে যাও, কিন্তু যাওয়ার আগে তোমার নাম্বারটা আমাকে একটু দেবে? কেন জানি না, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। আমি আমার নাম্বারটা আরিয়ানকে দিই। সেদিন রাতে আমাদের এমডি স্যারের ছেলে আরিয়ান আমাকে ফোন করে আর বলে, জানো ঈশা, আমার মনে হচ্ছে তোমার সাথে আমি নৌকায় করে ঘুরেছি, জঙ্গলে হাঁটাহাঁটি করেছি, আরও কত কি। আমাদের মাঝে কি কিছু হয়েছে? আমি বলি, আমি তো জানি না স্যার। এভাবেই প্রতি রাতে আরিয়ান আমাকে ফোন করতে থাকে। আমরা কথা বলি, আস্তে আস্তে দেখা করি। আমি তো আরিয়ানকে পুরোপুরিভাবে চিনে ফেলেছি। তার ভেতরে আমার ভালোবাসা সৃষ্টি করেছে আমার উপর আল্লাহ। তার ভেতরে সৃষ্টি হয়েছে হাবিব। আরিয়ান আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হতে থাকে। একদিন সে আমাকে প্রপোজ করে আর বলে, আমি জানি না তোমাকে আমি এত ভালোবাসলাম কবে, কিন্তু মনে হয় তোমার প্রতি আমার ভালোবাসা অনেকদিন আগের। বিশ্বাস কর ঈশা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি আরিয়ানের ভালোবাসা অ্যাকসেপ্ট করব কি করব না, এটা নিয়ে অনেক ভয় ছিল, কারণ তার বাবা আমাদের কোম্পানির একজন মালিক। সে কি কখনোই আমাদের ভালোবাসা মেনে নেবে? আমি আরিয়ানকে বলি, তোমার বাবা কখনই আমাদের এই ভালোবাসা মেনে নেবে না। আরিয়ান বলে,
আমি আমার বাবার সাথে কথা বলবো, চলো এখনই চলো। আরিয়ান তার বাইকে করে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। বিশাল আলিশান বাংলো বাড়ি। এত বড় বিশাল বাড়ি দেখে আমার চোখ তো কপালে উঠে যায়। আরিয়ান আমাকে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করায়। এমডি স্যার আমাকে দেখিয়ে চিনে ফেলে আর আমাকে বলে, ঈশা তুমি আমার অফিসে কাজ করো না? আমিও বলি জি স্যার। আরিয়ান বলে, হ্যাঁ বাবা, ঈশা আমাদের কোম্পানিতেই জব করে, কিন্তু তার সাথে আমার একটা রিলেশন আছে। আমি তাকে ভালোবাসি বাবা, আমি তাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তাকে বিয়ে করলে তুমি যখন যা বলবে আমি সব করব। আমি ভালো হয়ে যাব বাবা, বিশ্বাস করো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি জানি না ঈশাকে আমি কখন কিভাবে এত ভালোবেসে ফেলেছি, কিন্তু তার জন্য ভালোবাসা আমার মন থেকে আসে। বাবা, তাকে দেখলে আমার মনে হয় তার ভিতরে আমার সুখ লুকিয়ে আছে। আমি তোমার 2 পায়ে পড়ছি বাবা, তুমি আমার ভালোবাসা মেনে নাও। আমি দেখছিলাম আরিয়ান আমাদের এমডি স্যারের পায়ে ধরে কান্না করছিল। এমডি স্যার তখন আরিয়ানকে উঠিয়ে বলে, আমি জানি না, তবে অ্যাক্সিডেন্টের পর থেকে তুই অনেক বদলে গেছিস। ঠিক আছে, তুই যদি ঈশাকে বিয়ে করতে চাচ্ছিস তাই হবে। আমি বিয়েতে রাজি হলাম, কিন্তু ঈশার সাথে আমি একটা একান্ত কিছু কথা বলতে চাই। আরিয়ান তখন তার মা তার বোনদেরকে নিয়ে অন্য আরেকটি রুমে চলে যায়। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম এমডি স্যার না এখন আমার উপরে বকাঝকা করে। এমডি স্যার আমাকে তার কাছে ডেকে বসার বলে, আমার ছেলেটা একটার সময় অনেক বাজে ছিল, ড্রাগস করতো, ড্রিঙ্কস করতো, সকল ধরনের খারাপ কাজে জড়িত ছিল। আমি তো ভেবেছিলাম আমার ছেলে কখনোই ভালো হবে না। একদিন সে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল আর একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে তার অনেক রক্ত বের হয়ে যায়। ডক্টর বলে দিয়েছিল সে আর বাঁচবে না, কিন্তু আল্লাহর রহমতে শেষ পর্যায়ে সে বেঁচে ওঠে। কিন্তু সেদিনের পর থেকে আমার ছেলেটা বদলে যায়, অনেক ভালো হয়ে যায়, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। আমার কথা শুনে, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। আমি আজকে অনেক খুশি যে তোমার মতো একটা ভালো মেয়েকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তোমাদের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি যতটুকু জানি তোমার ফ্যামিলিতে তোমার বাবা মারা গেছে। তোমার মায়ের সাথে আমি তোমাদের বিষয়ে কথা বলবো। আগামীকাল আরিয়ানের মা আর আমি তোমাদের বাড়িতে আসবো। এটা শুনে তো আমি অনেক খুশি হই। সেদিন আরিয়ান আমাকে তার বাইকে করে আমাদের বাড়িতে পৌঁছে দেয় আর বলে, ঈশা এই বাড়িটা দেখেই আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে ওই ঘরটায় আমি অনেকদিন ছিলাম। আমি আরিয়ানকে বলি সবকিছু তোমাকে খুলে বলবো, কিন্তু বাসরাতে। তার পরের দিন আরিয়ানের মা আর আরিয়ানের বাবা আমাদের বাড়িতে আমাকে দেখতে আসে। বিয়ের কথাবার্তা ফাইনাল হয়। অফিসের সকলে তো অবাক হয়ে যায়, আমি মালিকের ছেলের বউ হব। সবাই অনেক খুশি ছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটাও চলে আসে। বাসরাতে আরিয়ান আমার কাছে আসে আর আমাকে বলে, বলো তো এবার, তুমি না বলেছিলে বাসরাতে আমার সকল মনের উত্তর দূর করে দেবে? আমি তখন আরিয়ানকে সারা রাত বসে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলি, যেসব মুহূর্ত পার করেছে আমি আর হাবিব। সবকিছু শুনে আরিয়ান বলে, তাহলে কি আমার ভেতরে হাবিব আছে? আমি বলি, আমি জানি না, কিন্তু আল্লাহ পাক তোমার ভেতরে হাবিবের মতো ভালোবাসা সৃষ্টি করেছে। তুমি আছো, কিন্তু তোমার ভেতরে আমার ভালোবাসা লুকিয়ে আছে। আরিয়ান আমাকে জড়িয়ে ধরার বলে, হয়তো আমি তোমাকে আগে চিনতাম না, কিন্তু এখন মনে হয় তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাদের সংসার জীবন অনেক ভালো কাটে। যেসব স্বপ্নগুলো আমি হাবিবকে নিয়ে দেখেছিলাম, সবগুলো স্বপ্ন আমি আরিয়ানের সাথে পূরণ করি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আমাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একটু অসুস্থ, মানে ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠ হয়তো একটু চেঞ্জ লাগতে পারে, বাট আমি আপনাদের প্রিয় ইফতি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।